হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করছি ব্রন টু বি ভিলেন, লিখনীতে মিথুবুড়ি, পর্ব সংখ্যা ৩১। সকলে ভেবেছে এটা সেফট একটা সাধারণ অ্যারেঞ্জ ম্যারেজ, কিন্তু কেউ জানে না এই অ্যারেঞ্জ ম্যারেজের আসলে কি হচ্ছে। বিয়ে লগ্ন বয়ে যাচ্ছে, কাজী সাহেব এসে অপেক্ষা করছেন বেশ কিছুক্ষণ হলো। পাত্রপক্ষের এখনো দেখা নেই। চারদিকে থতমত পরিস্থিতির মাঝে এলিজাবেথ স্টেজে বসে আছে শান্ত হয়ে। তার পাশে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে গৌরব, হিয়া আর ইব্রিয়াত। মিসেস নিহারিকা মনে মনে ভীষণ অস্থির হয়ে তার ছেলে খুঁজছেন। একে তো বরের দেখা নেই, তার উপর নিজের ছেলেটাও এই সময়ে কোথায় যে গায়েব হয়ে গেল। ইমান ওয়াসিম উদ্বিগ্নে অস্থির চিত্রে অবিরত পায়চারি করছেন। আমন্ত্রিত আত্মীয় স্বজনদের মধ্যে ইতিমধ্যেই কানাঘোষা আর ফিসফাস শুরু হয়ে গেছে। তবে চারপাশে এই অস্থিরতা আর উৎকণ্ঠার মাঝেও এলিজাবেথ ছিল ব্যতিক্রম। সে স্থির এবং শান্ত, তার চেহারায় চিন্তার কোনো রেখাই নেই। হঠাৎ প্রকৃতির নিয়মে ছন্দপতন ঘটল। এতক্ষণ আকাশটা কিছুক্ষণ মেঘলা ছিল, কিন্তু আচমকাই মেঘ কেটে গিয়ে ঝলমলে রোদের আলো চারপাশ ভেসে গেল। আর সেই রৌদ্রোজ্জ্বল আকাশকে কাঁপিয়ে দিয়ে দূর থেকে একের পর এক তারা বাজি ফুটতে শুরু করলো। প্রথম একটা, তারপর দুটো, দেখতে দেখতে পুরো ওয়াসিম বিল্লাহ আকাশ রঙিন আতশবাজি আলোয় ভেসে গেল। বাজির বিকট শব্দে উপস্থিত সবাই কানে হাত দিয়ে কান চেপে ধরল। তবে এবার সেই শব্দের সাথে পাল্লা দিয়ে ভেসে এলো এক ঝাঁক গাড়ির চাকার কর্কশ আওয়াজ। গৌরব কপালে কুঁচকে কৌতূহল নিয়ে কিছুটা সামনে এগিয়ে গেল। দৃষ্টিসীমানা যতটুকু রাস্তায় দেখা যায়, পুরোটা জুড়ে দেখা গেল এক অবিশ্বাস্য দৃশ্য। একটা সরু রাস্তা ধরে সারিবদ্ধভাবে এগিয়ে আসছে এক ঝাঁক কালো জিপ গাড়ি, আর সেই কুচকুচে কালো জিপগুলো ঠিক মাঝখানে রাজকীয় ভঙ্গিতে এগিয়ে আসছে একমাত্র ধবধবে সাদা গাড়ি, যার সামনে অংশটুকু একগুচ্ছ ফুলে সাজানো। প্রতিটি জিপে জানালা দিয়ে অর্ধেক শরীর বের করে আছে ব্যক্তিগত রক্ষীরা। তাদের হাতে ধরা কালার স্টক দেখে বের হচ্ছে রং বেরঙের ধোঁয়া। দূর থেকে পুরো দৃশ্যটা দেখে মনে হচ্ছে কোনো এক কুখ্যাত মাফিয়া ডন যেন তার রানীকে নিয়ে নিজের করে নিতে সগৌরবে বেয়ে আসছে। এমন শ্বাসরুদ্ধকর আর রাজকীয় এন্ট্রি দেখে গৌরব ও অবিরত হয়ে পড়ে। বিস্ময়ে তার চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে উঠল। তবে পরক্ষণেই ঠোঁটের কোণে ফুটে উঠল চওড়া হাসির রেখা। সে দুটো হাতের তর্জনী মুখে পুরে ঝরছে শীষ বাজিয়ে উঠল। তারপর এলিজাবেথের দিকে তাকিয়ে উচ্ছ্বাসিত গলায় চিৎকার করে, তোর বরের এন্ট্রি তো একদম আউটস্ট্যান্ডিং রেইমু। ভিতরে পা রাখলো বিশাল দেহী তিনজন পুরুষ। দুই পাশে থাকা ছায়ার মতো সঙ্গী দুটো পরনে পোশাকের আকস্মিক সাদা ছোঁয়া থাকলেও মাঝখানের জনের আপাদমস্তক সম্পূর্ণ কালো কাপড়ে মোড়ানো। তার এক হাতে ধরা একটি ডল, অপর হাতে পকেটে রক্ষচিবুকে শীতল ধীরতা। তিনজন একদম একতালে সামনে এগিয়ে আসলো, কিন্তু স্টেজের কাছাকাছি পৌঁছাতেই দুই পাশের সঙ্গী দুজন থমকে দাঁড়ালো। মিউজিক বক্সের সুরটা হঠাৎই পাল্টে গেল। চেনা সুর উধাও হয়ে ভেসে এলো রাশিয়ান বিখ্যাত ডল ম্যাক্রোশকার থিম সং। আর যে পুতুলের নামানুসারে এই গানের নামকরণ, সেই রাশিয়ান ন্যাশনাল ডল ম্যাক্রোশকা হাতে নিয়ে নিজের রুশ রমণীর উদ্দেশ্যে স্টেজে পা রাখল রিচার্ড স্টেজে পা রাখতেই চাঙ্গা উত্তেজনা। গৌরব আবারও স্বভাবস্বরূপ চঞ্চল ভঙ্গিতে শীষ বাজিয়ে উঠল। তার শীষের শব্দ উপস্থিত সকলের দৃষ্টি ঘুরে গেল পেছনে। রিচার্ড ধীর ভঙ্গিতে চোখ থেকে সানগ্লাস খুলে ফেলল। তাকে দেখা মাত্র উপস্থিত অতিথি অনেকেই সম্মানে আসন ছেড়ে দাঁড়িয়ে পড়ল, আর যারা দ্বিধায় ছিল তারাও তড়িৎ গতিতে দাঁড়িয়ে পড়ল। যখন পাশের জনে বিস্ময়ে জর্জরিত মুখ থেকে অজান্তেই ফসকে বের হলো, ভিক্টোরিয়ান ক্রস প্রাক্তন ফায়ার ফাইটার পাইলট রিচার্ড কায়নাথ।
হ্যাঁ, আন্দিজের পর্বতমালা সেই বীর হিরোকে এখন সবাই চেনে। গতকালই গণমাধ্যমে বিশদভাবে প্রকাশ পেয়েছে তার জীবন বৃত্তান্ত আর ছবি। তবে এত বড় মাপের একজন সম্মানিত মানুষের যে একদম সামনাসামনি এত কাছ থেকে দেখতে পাবে, এটা হয়তো উপস্থিত কারো কল্পনার মধ্যেও ছিল না। চারপাশে এত এত উৎসুক আর বিস্ময় ভরা দৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করে রিচার্ড সোজা এগিয়ে গেল এলিজাবেথের দিকে। এতক্ষণে এলিজাবেথের মুখের পাথুরে শান্ত অভিব্যক্তিতে ভাঙন দেখা দিল। এবার ওয়াসিমের মুখে কোনো প্রতিক্রিয়া না থাকলেও সকলে এমন আচরণ দেখে মিসেস নেহারিকা বেশ অবাক হয়েছেন। এটা হলে কঠোর পরিশ্রম আর সফলতার। ওদিকে ইব্রিয়া তারিয়া হাঁ করে তাকিয়ে আছে রিচার্ডের দিকে। বিশেষ করে রিচার্ডের দীর্ঘ কায়া উচ্চতা দেখে তারা তো রীতিমতো স্তম্ভিত। সাধারণ বাংলাদেশি ছেলেদের উচ্চতা অতটা হয় না। তারা এলিজাবেথের মুখে কোনোটার সমুদ্রনীল চোখের প্রশংসা শুনেছিল, ভেবেছিল হয়তো সাধারণ সুন্দর, কিন্তু আজ সামনাসামনি সেই চোখের দিকে তাকিয়ে মনে হলো তা যেন আরও স্নিগ্ধ, আরও বেশি মোহময়। রিচার্ডের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ ইব্রিয়ার দৃষ্টি রিচার্ডের কাঁধ থেকে গলে পেছনে দাঁড়িয়ে থাকা ন্যাসোর উপর গিয়ে পড়ল। ন্যাসো পাথরের মতো খোদাই করা, কঠিন চিবুক আর গম্ভীর চেহারায় দেখা মাত্রই ইব্রিয়াত হাত দিয়ে নিজের বুক চেপে ধরল। রিচার্ড এসে সরাসরি এলিজাবেথের সামনে থামল। এলিজাবেথের চোখের পলক পড়ছে না। সে যে মানুষটাকে সামনাসামনি দেখার জন্য সে এতদিন ধরে ছটফট করছিল, এত কিছু করলো, আজ সেই মানুষটা এত কাছে পেয়েও নিজের চোখ দুটোকে বিশ্বাস করতে পারছিল না সে। ধীরে ধীরে তার চোখ দুটো ভিজে উঠল। এলিজাবেথের ছলো চোখের দিকে তাকিয়ে রিচার্ড আলতো হাসল, বলল, আপনাকে নিতে এসেছিলাম মিসেস কায়নাত। এলিজাবেথ অনুভব করলো তার শরীর শীতার্ত চড়ুইয়ের মতো কুকড়ে কুকড়ে কাঁপছে। বাতাসে ঝাপটায় দুলতে থাকা প্রদীপ শিখার মতো দুলছে তার দুলামান হৃদয়। বুকের ভিতরে অসহনীয় চাপ আঁকড়ে ধরে এলিজাবেথ উঠে দাঁড়ালো, কাঁপা কণ্ঠে বলল, কেন এসেছেন? রিচার্ডের ঠোঁটে করে এক চিলতে আড়ন। সে স্বচ্ছ হেসে বিশুদ্ধ গলায় সবিনিময়ে আওড়ালো, দুঃখের মাঝেও যে সুখ, তা ছেড়ে দিতে, তাকে ছেড়ে কি দূরে থাকা যায়? হ্যাঁ। উপস্থিত আমজনতাকে অবাক করে দিয়ে আকস্মিক এলিজাবেথ ঠাসিয়ে একটা চর বসিয়ে দিল রিচার্ডের গালে। চমকে উঠল সকলে। কেউ কেউ তো বুকে হাত চেপে ধরল, অথচ রিচার্ড কোনো প্রতিক্রিয়া নেই। তাদের প্রথম অফিসিয়াল সাক্ষরতা, এরূপ রুদ্ধ আচরণে একটি শব্দও করল না সে। এরপর আরেকটি চর এসে আছড়ে পড়ল তার বাগালে। এভাবেই পরপর আরও কয়েকটি চর আছড়ে পড়ল তার চোয়ালে। তবুও সে পাথর মূর্তির মতো নিশ্চুপ রইল। অথচ তার পিছনে দুর্জন ছায়াসঙ্গীর হাত দুটো মুঠো হয়ে এসেছে। এক পর্যায়ে এলিজাবেথ নিজেই হাঁপিয়ে যায়। সে স্থির হয়, বাচ্চাদের মতো অবুঝ হয়, পাগলামি করে, চিৎকার করে কাঁদে, তারপর হঠাৎই থেমে যায়। তাচ্ছিল্য করে হেসে বিদ্রূপ করে বলে, আপনার ইগো হার মানল তবে? এত কিছুর পরেও রিচার্ডের কণ্ঠস্বর অসম্ভব রকমের শান্ত এবং স্থির। আমার ইগো আমার ওয়াইফের পায়ের নিচে। ইফ শি নিডস মি, আই অলওয়েজ দেয়ার ফর হার। বলতে বলতে সে সকলের বিস্ময়ে শিহরে পৌঁছে গিয়ে এলিজাবেথের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। এতদিনের দূরত্বের জন্য যেন ক্ষমা চাইল। রিচার্ড মুখ তুলে এলিজাবেথের দিকে ভেজা মুখশ্রীতে তাকালো। বড্ড মোহনীয় ছিল তার সেই চাহনি, আর তার চেয়েও বেশি মনোমুগ্ধকর ছিল তার পুরুষালী কণ্ঠ। সব কিছু ছিল, কমতি ছিল না কোনো কিছুরই, শুধু দূরত্বটাই তাদেরকে আলাদা করে রেখেছিল। সেই কমতি পূর্ণতা করতে এলাম। রিচার্ড উঠে দাঁড়ালো, দুই হাত বাড়িয়ে বুকে উজাড় করে দিয়ে কাছে আসার আহ্বান জানালো, আমাকে জড়িয়ে ধরুন এলিজান। এলিজাবেথের নিঃশব্দে টান পড়ে সে কপাট পিছিয়ে যায়। পূর্ণতার ছায়া তার গায়ে পড়লেও তার ভয় তাকে পিছিয়ে নেয়। এলিজাবেথ ঠোঁট কামড়ে কান্না আটকে চেষ্টা করলো। সেই চেষ্টার ব্যর্থ হয়ে ফুপিয়ে উঠল, কাঁদতে কাঁদতে বলল, মেমোরি লস হয়ে যাবে আমার। এলিজাবেথের কথা শোনা মাত্রই শিউরে উঠলেন ইমান ওয়াসিম এবং মিসেস নেহারিকা। গৌরভিয়া আর ইব্রিয়া চোখ বড় বড় করে তাকায় এলিজাবেথের দিকে। ইব্রিয়াথিয়া শক্ত
হাত চেপে ধরল। এজন্যই কি তাদের ইমু ইদানিং সব ভুলে যেত? অথচ রিচার্ড নির্বিকার। সে এক কদম এগিয়ে আসে, দীর্ঘ সূত্রিতায় ছোঁয়া এক হাতে আড়ষ্ট মেয়েকে বুকের মাঝে জড়িয়ে ধরে, অপর হাত গ্রিবাজ পেঁচিয়ে ভরসা দিয়ে স্থান নিল মেয়েটির কাঁধে। খুবই স্বাভাবিক শোনালো রিচার্ডের কণ্ঠস্বর, যেন তাকে ছুঁতেই পারেনি আমরা। সব চলে যাক, রূপ, গুণ, মেমোরি সব চলে যাক, আমি আছি। এলিজাবেথের থুতনি গিয়ে ঠেকলো রিচার্ডের কাঁধে। সে ঢুকরে ঢুকরে বলে, চলে যান, অসম্ভব, ফিরে যান প্লিজ, আপনাকে ছাড়া বাঁচা অসম্ভব। এই ভালোবাসা কদিন থাকবে? সব ভুলে যাব আমি। লোকটার ধৈর্য দেখে এলিজাবেথ ধৈর্যচ্যুত হয়ে চিৎকার করে উঠল, আমি অসুস্থ। তারপরও রিচার্ড তার জায়গায় স্থির। সে বোঝানোর মতো করে বলল, আমি আছি তো, ফিট অ্যান্ড ফাইন। আমার একবার ভালোবাসা যথেষ্ট এই সম্পর্কের শেষ পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার জন্য। কেন বুঝতে চাইছেন না? আপনার এই ভালোবাসা একদিন আমি ভুলে যাব। আমি আছি জান, কিন্তু আমি থাকবো না। আপনি থাকবেন না আমার স্মৃতিতে। রিচার্ড সোজা হয়, চারপাশে তোয়াক্কা না করে দু হাতে আজলা এলিজাবেথের ভেজা গাল চেপে ধরল। তারপর শিশুদের সেভাবে বোঝায় যেভাবে বোঝানোর চেষ্টা করলো। তো তো কি হয়েছে? ভুলে যাবেন আমাকে? ভুলে যাবেন আমার ভালোবাসাকে, আমাদের প্রতিটি স্মৃতিকে? সো হোয়াট, আই ডোন্ট ফাকিং কেয়ার অ্যাবাউট এনি অফ দিস। একবার ভুলবেন, আমি হাজারবার ভালোবাসবো, উন্মাদের মতো ভালোবাসবো। প্রতিবার নতুন রূপে, নতুন পরিচয়ে, নতুন অজুহাতে আপনাকে জীবন ফিরে আসবো। এই যান, আমার দিকে তাকান। সত্যি ভুলে যাবেন আমাকে? ওকে ফাইন, নো প্রবলেম। আমি আমার নিজের নতুন করে গড়ে তুলবো, নতুন নামে, নতুন চেহারায়, নতুন গল্প নিয়ে আমি আপনার সামনে দাঁড়াবো। আর নেই নতুন, আমিটা আবারও আপনাকে নিজের করে নেব। তারপর আপনি আবার আমার হবেন, আবার আমাকে ভালোবাসবেন, আবার আমার হাত ধরে বাঁচতে শিখবেন। হ্যাঁ, এমনটাই চলতে থাকবে। যতবার আপনি আমাকে ভুলতে যাবেন, ঠিক ততবারই আমি নতুন করে আপনার প্রেমে পড়ব, নতুন করে আপনাকে জয় করব। আপনাকে ছেড়ে যাওয়া আমার অভিধানে নেই। এলিজাবেথের ঠোঁট ভেঙে আসে, বুকের ভিতরে জমে থাকা হাহাকার জড়ো করে বিরতি সুরে প্লিজ। রিচার্ড এলিজাবেথের মাথাটা শক্ত করে বুকের সাথে চেপে ধরল, অনুরোধ করে বলল, প্লিজ আমাকে ছেড়ে যাবেন না এলিজান। একটু থেমে গভীর নিঃশ্বাস টেনে যোগ করলো, আপনি আমাকে ছাড়তে এবং ভুলতে পারবো না, নেভার এভার অ্যান্ড এভার। একটু কি দয়া করা যায় না আমাকে? যায় না? মানুষ হলে চোখ নাকি কখনো কথা বলে না? অথচ লোকটা সমুদ্রলিক চোখ দুটো যেন হাজারো অভিব্যক্তি শব্দ ভরে আছে। সেখানে আকুলতার জোয়ার উঠছে, অসহায় ঢেউ বারবার তীর আছড়ে পড়ছে। সেই দৃষ্টি যেন নিঃশব্দে এক্ষুনি দিয়ে ভিক্ষা করছে, চাইছে পাশে থাকার অঙ্গীকার। আজ থেকে আর হারিয়ে ফেলার কিংবা ভুলে যাওয়ার ভয় নয়। আজ থেকে আপনি শুধু বাঁচবেন, বাঁচার মতো করে বাঁচবেন। আমি এক হাতে আপনাকে সামলাবো, অপর হাতে গোটা পৃথিবী, কথা দিচ্ছি জান। এলিজাবেথ ফাঁপা দৃষ্টিতে রিচার্ডের অত্যন্ত শীতল নির্বিকার চোখ দুটোতে দুর্লভ মেয়েটি কণ্ঠ, ভাঙা কাছের মতো কপাল। কিভাবে বাঁচবো আমি? এত ভয় নিয়ে যে বাঁচা যায় না। রিচার্ড হাত রাখলো এলিজাবেথের কাঁধে। রিল্যাক্স রিল্যাক্স, কুল ডাউন জান, কিসের এত ভয়? এলিজাবেথ ঠোঁট কামড়ে ধরে একবার দৃষ্টি ঘুরিয়ে তাকালো বাবা মায়ের দিকে, তারপর বন্ধুদের চোখ সকলের চোখ ভেজা। এলিজাবেথ ফের দৃষ্টি ফেরার রিচার্ডের দিকে। সবাই ভুলে যাওয়ার ভয়, আপনাকে হারিয়ে ফেলার ভয়। রিচার্ড আলতো করে হাত রাখে এলিজাবেথের ভেজা গালে, কণ্ঠ একদম খাদে নামিয়ে বলল, আমৃত্যু সঙ্গী হওয়ার জন্যই তো আজ এলাম। বিয়ে করব তো, নতুন বিয়ে নয়, এটা সইয়ের মাধ্যমে নিজেকে সম্পূর্ণ আপনার কাছে সমর্পণ করে দেব। আর ভুলে যাওয়ার ভয়, তাহলে আজ থেকে আমি আপনার ব্যক্তিগত ডায়েরি হয়ে যাই, কেমন? যে ডায়েরির প্রতিটা পাতায় শুধু আমারই নাম লেখা থাকবে, আমাদের গল্প লেখা থাকবে। আপনি যদি কখনো আমাকে ভুলে যান, সেই পাতাগুলো খুললে আবার আমাকে মনে পড়বে, চলবে? তারপর রিচার্ড এলিজাবেথের হাত তীব্র অধিকার সুলভ ভঙ্গিতে আঁকড়ে ধরে কাজের দিকে যেতে যেতে বলে, চলুন, আজ আমাদের বিয়ে। সুন্দর একটা ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের প্রেম হয়েছে, ভালোবাসা হয়েছে, এবার একটা সংসার হোক। এলিজাবেথ তখন যেন নিজেরই হুঁশ হারিয়েছে। সে শুধু এক দৃষ্টিতে তাকিয়ে থাকে লোকটার দৃঢ় চিবুক। রিচার্ড এলিজাবেথের দিকে
নিয়ে বসছে যাবে এমন সময় মিসেস নিহারিকা এসে তার সামনে দাঁড়ালেন। এতক্ষণ তাদের কথোপকথন অনেকটাই আঁচ করতে পেরেছেন তিনি, তাই তার কোনো প্রশ্ন করলেন না, সরাসরি বললেন, ওকে আগলে রাখতে পারবে তো? বুকে রাখবো। রিচার্ড বিলম্বহীন কাঠখোট্টা জবাব। পাশ থেকে ইমাম ওয়াসিম বললেন, আমার মেয়েটা আমার ভীষণ আদরের, আমার বড্ড শখের। মিসেস নিহারিকা বললেন, ও ফুলের মতো পবিত্র, কোনো পাপ নেই ওর গায়ে। সে আমার সবচেয়ে প্রিয়, সবচেয়ে আপন ফুল, আমার রঙহীন বাগানে একমাত্র রঙিন ফুল, আমার দীর্ঘ অন্ধকার জীবনে এক টুকরো পবিত্র আলো। পরে প্রস্তাবের না তো? রিচার্ড তীক্ষ্ণ দৃষ্টিতে ইমাম ওয়াসিমের দিকে তাকালো, বরফের ন্যায় শীতল কণ্ঠে বলল, ভালোবাসতে চাই, পস্তাতে নয়, সেজন্যই তো নিতে এলাম। কোথায় নিয়ে যাবে? মিসেস নিহারিকা ছটফটিয়ে উঠলেন। সুরাজ্য। অতীতে কথা মনে পড়তেই দৃষ্টি নুয়ে পড়ে তার। রিচার্ড সুযোগ ছাড়ল না, আর একটু কটু করে বলল, সে সুখ আপনার ওকে দিতে পারেননি। মিসেস নিহারিকা জবাব আটকে গেল। রিচার্ড এবার সরাসরি তাচ্ছিল্য ছড়ে, একটি পরিবার, হ্যাঁ একটা পরিবার দিতে চাই ওকে। দুজনের মুখ বন্ধ করে দিয়ে রিচার্ড যখন আবার বসতে যাবে তখনই ইব্রিয়াত হন্তদন্ত হয়ে ছুটে এলো। ওর কণ্ঠস্বর জুড়ে এক দমনীয় অস্থিরতা। কোথায় নিয়ে যাবেন ওকে? রিচার্ড শান্ত গলায় জবাব দিল, তার রাজার রাজ্যে। কোথায় সে রাজা এবং রাজ্য? রিচার্ড সূক্ষ্ম ও তীক্ষ্ণ দৃষ্টি মেলে তাকালো এলিজাবেথের দিকে। ঠোঁটের কোণে এক চিলতে ক্রূর হাসি রেখে ফুটিয়ে দাম্ভিকতার সাথে আওড়ালো, রিচার্ড কায়নাতের রাজ্য, ইতালি। ইব্রিয়াতের চোখে জল জমে, বাচ্চাদের মতো করে ঠোঁট উল্টে সে আবদার করে, আমরা কিন্তু প্রতিটি টেকশনে ওর সঙ্গে দেখা করতে চাই। প্রত্যুকার ক্ষেত্রে রিচার্ড বড্ড নির্লিপ্ত। সে সংক্ষেপে বলল, ইফ মাই ওয়াইফ উইশেস, ডেফিনেটলি। ওকে আবার কবে বাংলাদেশে নিয়ে আসবেন? পাশ থেকে হিয়া ফোফাতে ফোফাতে জিজ্ঞেস করলো, হোয়াইট এভার শি ওয়ান্টস। আমরা কিন্তু সবাই একসাথে ফরেন কান্ট্রিতে ট্যুরে যেতে চাই, সরি। ইব্রিয়াত সুযোগ বুঝে ভেজা গলায় নিজেদের ইচ্ছা প্রকাশ করলো। রিচার্ড জবাব, সিলেক্ট দ্য কান্ট্রির নেম, আই উইল বুক ফ্লাইটস, ইজ ইউর অল। ইমামা যাবে না আমাদের সাথে? ইফ ইজ ওয়ার্ডস। ইব্রিয়াত এবার ফ্যালফ্যাল করে চেয়ে রইল রিচার্ডের দিকে, খানিকটা সংশয় নিয়ে বলল, ও যাই বলে তাই কি হবে? আমি কিন্তু বিয়ের পরের কথা বলছি। অলরেডি শি ইজ মাই ওয়াইফ। রিচার্ড এই শান্ত জবাব যেন বোমা ফাটল। ইমান ওয়াসিম মিসেস নিহারিকা যেন আকাশ থেকে পড়ল। তারা হয়তো বিহল চোখে তাকিয়ে থাকলো এলিজাবেথের দিকে। পরিস্থিতি সামলে দিতে হিয়া দ্রুত তাড়া দিল, আমাদের প্রশ্নের উত্তর দিন। রিচার্ড ঘাড় ঘুরিয়ে এলিজাবেথের দিকে তাকালো। সেই মায়াবী মুখের দিকে তাকিয়ে সে প্রতিকার করল, শি ইজ সো ফ্রিশিয়াস, সো। সে যা বলে তাই হবে। এবার পেছন থেকে গৌরব বেশ বুক ফুলিয়ে শাসানুর ভঙ্গিতে বলে উঠল, ওই হিরো, এসব ফিল্মি ডায়লগ কিন্তু কাজ হবে না। আমাদের বোন যদি একটু কষ্ট পেয়েছে না, তাহলে কিন্তু হাড়গোড় ভেঙে কারওয়ান বাজারে ফেলে আসবো। সে কথা শেষ করতে পারল না, তার আগেই টের পেল দুই পাশ থেকে বিশাল দুটো ছায়া তার উপরে এসে পড়েছে, ন্যাসো আর লোকাস। কঠিন ও খুনি চাহনি দেখে গৌরবের সাহসের বেলুন ফুসকে গেল। রিচার্ড সামান্য কৃপা বাকিয়ে ন্যাসো আর লোকাসের দিকে তাকিয়ে তারা বাধ্য ছেলের মতো পিছিয়ে গেল। পরিস্থিতি বেগতিকতে দেখে গৌরব এবার সুর একদম নরম করে ফেলল, ওর কান্না আমাদের সহ্য হয় না। রিচার্ড সংক্ষিপ্ত গম্ভীর উত্তর, আমারও না। সে এবার ঘুরে দাঁড়ালো, একে একে গৌরব, হিয়া, ইব্রিয়াতের দিকে তাকালো, তারপর প্রখর কৃতজ্ঞতা বোধ নিয়ে বলল, আমি সত্যিই আপনাদের কাছে কৃতজ্ঞ আমার স্ত্রীকে আপনারা এত উদ্বিগ্ন দেখে। তবে আর নয়, তার হাজব্যান্ড এসে গেছে। আমি ব্যতীত অন্য কেউ তাকে নিয়ে ভাববে, তা একদম সহ্য হবে না। হিয়া আর ইব্রিয়াত একসাথে নাক টানলো। তারা কাঁপা কাঁপা গলায় আকুতি জানালো, ও আমাদের ভুলে যাবে না তো? মনে করিয়ে দেওয়ার দায়িত্ব আমার, চলবে? রিচার্ড ওদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। রিচার্ডের ঠোঁটের কোণে এক ফালি আশ্বস্ত করার হাসি দেখে ওরাও জল সামলাতে সামান্য হেসে উঠল। মসুরে বলে উঠল, দৌড়াবে।
পরপরই দুজন ছুটে গিয়ে এলিজাবেথকে জাপটে ধরল, হাউমাউ করে কেঁদে উঠল। এলিজাবেথও এবার নিজেদের ভেতরের সব সংযম হারিয়ে ফেলল। নিজেদের আপন পরিবার কাছ থেকে আজীবন শুধু তাচ্ছিল্য আর অবহেলা পেয়ে এসেছে সে, অথচ এই মানুষগুলো তাকে বুকে টেনে নিয়েছিল, স্বার্থপর ভালোবাসা আগলে রেখেছিল। আজ এদের ছেড়ে বহু দূরে চলে যেতে হবে ভাবতে তার বুকটা ফেটে যাচ্ছে। সে বন্ধুদের জড়িয়ে ধরে ঝড় করে কাঁদতে লাগলো। আমরা তোকে খুব ভালোবাসি রেইমো। পাশ থেকে নাক টানার শব্দে রিচার্ড কপাল কুঁচকে ঘুরে তাকালো, দেখলো গৌরব ছেলে মানুষ হয়েও মেয়েদের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। গৌরবের খুব ইচ্ছে করছিল ছুটে গিয়ে বন্ধুদের এই আলিঙ্গন যোগ দিতে, কিন্তু রিচার্ড ওই সতর্ক গম্ভীর দৃষ্টির কারণে সে এগোতে পারছিল না। তবে তার আবেগীর মন আর প্রশিক্ষণ বাধা মানল না। সব ভয় ডর একপাশে পেয়ে সেও ছুটে ওদের জড়িয়ে ধরল। চার বন্ধু এই বাঁধন ভাঙা কান্নার দৃষ্টি দেখে উপস্থিত বাকি সবাই চোখেও ভিজে উঠল। আমাদেরও কখনো ভুলে যাস না প্লিজ। বিদায় বেলায় বরাবরই পীড়াদায়ক, তবে তার চেয়েও বহুগুণ বেশি যন্ত্রণাদায়ক ছিল মায়ের দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়া। মিসেস নিহারিকা একসময় বলেছিলেন, তিনি যদি কখনো জানতে পারেন এলিজাবেথ এই রক্তের নয়, তাহলে তিনি তাকে মেনে নেবেন। আজ সব সত্যি সামনে এসেছে। জানা গেছে এলিজাবেথ এই রক্তের কেউ নয়, কিন্তু সত্য প্রকাশের পর সমীকরণ উল্টো গেছে। এখন আর এলিজাবেথ তাকে মেনে নিতে পারছে না। কনে বিদায়ের অন্তিম মুহূর্তে মিসেস নেহারিকা যখন শেষবারের মতো এলিজাবেথকে জড়িয়ে ধরতে চাইলেন, এলিজাবেথ সরে গিয়েছিল। মায়ের ছায়া মারিয়ে সে ব্যাকুল হয়ে ভাইকে খুঁজছিল, কিন্তু ইমন তখন ছিল না। ওদিকে রানওয়েতে রিচার্ড প্রাইভেট জেট প্রস্তুত। অজ্ঞাত ভাইয়ের সাথে শেষ দেখাটুকু না করেই এক বুক শূন্যতা নিয়ে এলিজাবেথ বিদায় নিতে হলো। আজকে মেঘবেলা আবহাওয়ার মতনই এই গল্পের মানুষগুলোর জীবনেও ছদ্মপতন ঘটেছে। এক একজনের গন্তব্য আজ এক এক দিকে। ন্যাসো আর লোকাস পাড়ি জমাচ্ছে ইতালির উদ্দেশ্য, আর রিচার্ড এলিজাবেথকে নিয়ে উড়ে যাবে তুরস্ক। অফিসার প্রেম জঙ্গল এক নির্জন কোণে রক্তাক্ত অবস্থায় মৃত্যু প্রহার গুনছে। লারা অভিমানী চোখে জল মুছে লাগেজ গোছাচ্ছে। বিদায় তীব্র এলিজাবেথ কাঁদছে জেটের ভেতরে বসে। সুরকার গুরুতর আহত শরীর নিয়ে সে তার অবশিষ্ট শক্তিটুকু ঢেলে দিচ্ছে গাড়ির স্টিয়ারিংয়ের উপর। তাকে যে কোনো মূল্যেই পৌঁছাতে হবে তার লিলির কাছে। আর রিচার্ড প্রাইভেট জেটে প্রবেশ মুখে দাঁড়িয়ে সে অপেক্ষা করছিল তার শিকারের জন্য। শিকার পাতা ফাঁদে পা দিতেই রিচার্ডের ঠোঁটের কোণে ফুটে উঠল শীতল হাসি। ঝড়ের গতিতে ছুটে আসা গাড়িটি যেইমাত্র রানওয়ে সীমানায় চাকা রাখল, রিচার্ড রিমোট চেপে দিল। সঙ্গে সঙ্গে বিকট শব্দে গাড়িটি বিস্ফোরিত হয়ে শূন্য উড়ে গেল। পরক্ষণেই ছিটকে পড়ল পিচ ঢালা রাস্তায়। ভেতরের মানুষটির মৃত্যু পুরোপুরি নিশ্চিত করতেই দাউ দাউ করে আগুন জ্বলে উঠল গাড়ির ধ্বংসাবশে। রিচার্ড বিকৃত হাসি হেসে মেতে উঠে জেটের ভিতরের দিকে পা বাড়ালো। তখনই পেছন থেকে গাড়িটিও আগুনের তীব্রতায় বিকট শব্দে ব্লাস্ট হলো, আর অদ্ভুতভাবে দ্বিতীয় বিস্ফোরণ গগনবিহারী শব্দের সাথে রিচার্ডের বুকে বাঁ পাশটা মোচড় দিয়ে উঠল। অদৃশ্য একটা হাত যেন তার হৃদয়টাকে খামচে ধরেছে। ব্যথার তীব্রতায় রিচার্ড কুঁজো হয়ে যায়। হাত চলে গেল বুকের বাঁ পাশে।